আমরা এবারে চলে যাব। আমি পুতুল কিনবো না দিদি, এই ভুলটা গাড়ি যাবো দিদি। সত্যি? হ্যাঁ দিদি। আমি আগে তুমি চলো, এই মুহূর্তে আমরা চলে যাবো দিদি। আমি পুতুল কিনবো না দিদি। শোন বেহুলা, ও মনে মনে করতে ভালোবাসি, তুই একবার কি জিজ্ঞাসা করে দেখ না। না দিদি, আমি পালিয়ে যাবো দিদি। চলো যদি ভুলি বুঝে চলে যাও, আরে যত খুশি আদি শিবে নীরবে আমি শৈব তবুও তোমার ভালোবাসব পিয়া, তবুও তোমার ভালোবাসব। যত খুশি নীরবে আমি শৈব তবুও তোমার ভালোবাসব পিয়া, তবুও তোমার ভালোবাসব। তবুও তোমার
ভালোবাসবো তোমায় ভালোবাসবো গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দ দিয়ে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দ দিয়ে তবুও তোমার কোথায় গেছে তোমরা দেখেছো দিদিরা? কোথায়? ও সর্বনাশ, কার লেগে এই অটোকাট হয়ে গেল নাকি? ও দিদি, হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে গো? কেন তুই তো আমার হাত ধরে নিয়ে যেতে সব ভুলে গেল। হ্যাঁ আবার কি হয়েছে জানো? কি শুনবে? বল। সত্যি শুনবে? হ্যাঁ বল। বুঝতে পারছো না কি হয়েছে? কেন জানি না গো দিদি, এতই ভালো লাগে। হ্যাঁ কেন জানি না গো দিদি, এই বল, শোন শোন শোন, ও আমার ডেকে কি বলছিল জানিস? কি বলছে দিদি? ও তোর অনেক ভালোবাসি। সত্যি? তাই আজ কি বলবি বল? আমি ওই যে ফুচকা দোকানে গিয়ে তোর ফুচকা খাই। ঠিক আছে দিদি, কে পয়সা কিনতে দিবি?
বেশ তুমি ফুচকা খেয়ে আসো, আমি আমার বন্ধুর সঙ্গে গল্প করে যাই। ঠিক আছে, দয়া করে আসবে কিন্তু। হ্যাঁ দিদি, দয়া করে আসবে। হ্যাঁ দিদি। বন্ধু গো, হরির বিশ্বতে এত হাসি, এত গল্প, এত গান, আরে আমারই উপরে তোমার কত এত অভিমান। আমি অভিমান করিনি, অভিনয়ও করিনি, আমার মনে কোনো গলদ নেই গো। তুমি কিছুক্ষণের জন্য আমার দূরে সরিয়ে দিয়েছিলে, তাই আমার মন খারাপ লাগছে। আমি তোমার সঙ্গে ওই জন্য কথা বলছি না বন্ধু। তোমাকে ভালোবাসি বলে এত সুন্দর করে আমি তোমাকে বাজার বসিয়েছি, বন্ধু, তোমাকে শুধু কাছে পাবো বলে, তাই তোমাকে আমি দুঃখ দিতে আসিনি প্রিয়া, এসেছি আমি চিরসাথী হয়ে সত্যি হাসি মুখে দেখে দে প্রিয়া। বলো না বন্ধু, তুমি আমার কতটা ভালোবাসো বন্ধু। এসো প্রিয়া, ওগো প্রিয়া, আমি কতটা ভালোবাসি তুমি শুনবে প্রিয়া? হ্যাঁ বন্ধু, তুমি শুনতে চাও প্রিয়া? তাহলে তুমি শোনো, আমি আসিনি তোমায় গো দুঃখ দিতে, সত্যি এসেছি তোমায় চির সাথী হতে। আমি আসিনি তোমায় গো, আসিনি তোমায় গো দুঃখ দিতে, এসেছি তোমায় চির সাথী হতে, এসেছি তোমায় চির সাথী। আসেনি তোমায় আসেনি তোমায় আমি এসেছি তোমায় চির, এসেছি তোমায় চির সাথী হতে, আসেনি তোমায় তোমাকে
নাকি মালা দিয়ে গেলাম। ওগো দিদি, আজ এই মাল্য নিয়ে কি হবে দিদি? আজ আমি যে মালা দিয়ে গেলাম এই নতুন নয়া বাজারে, আজ তো দিই শুভ মিলন। ওগো দিদি, যে মাল্য তুমি আমাদের হস্তে করে দিলে দিদি, কিন্তু দিদি এই মাল্য নিয়ে তো আমরা কি হতে ফিরে যেতে পারবো না। তাই যাবার বলবে এই মাল্য আমি তোমার কাছে রেখে দিয়ে যাবো। বেশ, তাই তাই তাহলে তুমি এসো, যাবার সময় তুমি প্রিয়াকে নিয়ে যেও। বেশ, তাই এসো দিদি, এসো। দেখো প্রিয়া, দেখো আজ কত সুন্দর এই মাল্য আমাদের হস্তে তুলেছে দিদি। তাই এই মাল্য নিয়ে আমি কি করবো জানো প্রিয়া? তুমি শুনবে প্রিয়া, আমি এই মাল্য নিয়ে আমি কি করবো? আমি তোমার গলিতে পরিয়ে দেব দিদি দেয়া মালা, দিদি দেয়া আছি তোমার গলিতে পরিয়ে দেব প্রিয়া, তোমার গলিতে পরিয়ে দেব প্রিয়া, দিদি মালা, দিদি মালা। এই তো আমাদের মাল্যবদন হয়ে গেছে প্রিয়া, তাই বলছি প্রিয়া তুমি যেন কোনো দিনের জন্য ভুলে যেও না প্রিয়া। আমার এই মালা বদল করি, আমার এই বিয়ে করে এই নয়া বাজারে তুমি যেন আমার কোনোদিন ভুলে চলে যেও না। না প্রিয়া, আমি তোমাকে কোনো দিনের জন্য ভুলবো না প্রিয়া, আর তুমিও যেন কোনো দিনের জন্য ভুলো না প্রিয়া। প্রিয়া ভালোবাসার বদনে বেঁধেছি আমি, যখন তোমাকে প্রথমে দেখেছিলাম সেদিন থেকে যে আমার মন প্রাণ সবই তুমি, তাই বলছি তুমি যেন কোনো দিনের জন্য ভুলো না প্রিয়া। আমি আসি প্রিয়া, আমি আসি। তুমি জানো না প্রিয়া আমি কতটা তোমায় ভালোবাসি, তুমি জানো না, জানো না কো প্রিয়া, আমি জানি না আজ তুমি যে জীবনে আমার সাধনা। আমি জানি না
তুমি কতটা আমায় ভালোবাসো। তুমি জানো না, জানো না এসেছি মোর বাজারে তোমার কাছে পেয়েছি একা এই যে ভালোবাসা দিল একা এই যে ভালোবাসা দিল একা তুমি জানো ভুল বুঝো না তুমি জানো না নমস্কার। জানি না আপনাদের গান কেমন লাগছে, তো বলেছিলাম আপনাদের হাতের ভালোবাসা এবং সংকেত ধ্বনি উলুধ্বনি আমাদের ভালোবাসার আশীর্বাদটা জানিয়ে দেবে। তো যাই হোক, হ্যাঁ হ্যাঁ বলে তো এই নয়া বাজারে বেহুলা লক্ষ্মীবারের গানে সন্তুষ্ট হইয়া সিঙ্গিরগেরি নিবাসী দুর্যোধন হালদার বেহুলা ও লক্ষ্মীবারকে 150 কোটি টাকা পুরস্কৃত করিলেন। তাই সবাই আবার সঙ্গে বলুন, মা মনসা জয় দিয়ে একবার। আজ উলুদে নারে আজ মায়া শিবে গীতে তোরা সঙ্গ বাজার মায়া শিবে গীতে
প্রভু শঙ্কর, লখাই যে আমার দেখতে দেখতে পূর্ণত্ব বয়স হয়ে গেছে, তাই তো আজ আমি বিলম্ব না করে আমি লখাইকে বিবাহ দেওয়ার জন্য ব্যবস্থা করব। ওরে চাঁদ পড়ে গানে শুনে রাখ তুই আরো, যে হস্তে দেব মোর দেব সুলভানি, সে হস্তে নাহি দেব ওই চাঁদ পড়ে গানে। আরো শুনে রাখ, চাঁদের কণ্ঠে থাকিতে প্রাণ, তোকে কোনোদিন করিব না দেবী খেল। আজ আমার পুত্র লখাই দেখতে দেখতে পূর্ণান্ত বয়স হয়ে গেছে, লখাইকে বিবাহ দিয়ে আমার এই সাধের চম্পক নগরে রাজ সিংহাসন তারই হাতে অর্পণ করতে চাই। তাই তো বিলম্ব করবো না, লখাই যে মনোভব থেকে ফিরে এসেছে, সনকাকে ডেকে একবার জিজ্ঞাসা করে দেখা যাক। সনকা, সনকা, বলুন মহারাজ, আমাকে ডেকেছেন মহারাজ? সনকা, লখাই যে মনোভব থেকে ফিরে এসেছে, লখাই কি বিবাহ করতে রাজি আছে? সনকা, ওগো মহারাজ, আজ আমার লক্ষ্মী মনোপথ থেকে ফিরে এসেছে, আরে বলেছে বিবাহ করতে স্বীকার হয়েছে মহারাজ। তাহলে বিলম্ব না করে এই মুহূর্তে ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দেব কন্যার সন্ধানে। দাঁড়াও মহারাজ। এ কি বলছি সনকা? ওগো মহারাজ, আমি যে মা, আজ আমি চাই চাই পুত্রকে হারিয়ে, আজ আমি লক্ষ্মীকে হারাতে চাইনি মহারাজ। ওগো মহারাজ, আপনি এই রাজ্যের রাজা, আপনি তখন মনে ঠিক করেছেন তখন পুত্র লক্ষ্মীকে তুমি বিবাহ দেবে, কিন্তু হবে মহারাজ, কিন্তু আমার একটি শর্ত আছে মহারাজ। এবার শর্ত সনকা? ওগো মহারাজ, এই সাঁওতালি পর্বতের মহল বাসর ঘরে বিশ্বকর্মাদের সাঁওতালি পর্বতের বাসর নির্মাণ করতে হবে, তবে আমার পুত্র লক্ষ্মীদেরকে আমি বিবাহ আচ্ছা দেব। সনকা, আমার সাধের চম্পক নগর থাকতে কেন ভাবিব সেই সাঁওতালিতে লৌহ বাসর ঘর? ওগো মহারাজ, আমার যে মনে বড় ভয়, তাই বলছি আজ আমি লক্ষ্মীদারকে আমার মনে ভয় করে কাচ্ছে মহারাজ, তাই বলছি মহারাজ, আজ আপনি সাঁওতালি পর্বতের মহল বাসর ঘরে নির্মাণ করবে সে বিশ্বকর্মাকে, আজ আমারই কথা সনকা, তুমি কারই কথা ভাবছ? ওই চাঁদমণি গানির কথা ভাবছ? ওই চাঁদমণি গানি গড়িয়াছ বিবাহ, তারই জন্য গরিব সাঁওতালিতে লৌহ বাসর ঘর। মহারাজ। যাও সনকা, অন্দর মহলে চলে যাও, এই মুহূর্তে বিশ্বকর্মাকে পাঠিয়ে দেবো সেই সাঁওতালি। বেশ মহারাজ, আমি এখন আসি মহারাজ, আমি আসি। এমন সুন্দর করে বাসর ঘর নির্মাণ করবো, কেমন করে আমার বুক থেকে আমার পুত্রকে তুই কেড়ে নিয়ে যাস আমি শুধু দেখতে চাই। আমি শুধু কাঁদব না, আমি শুধু অট্ট হাসি হাসিব। বিশ্বকর্মা, বিশ্বকর্মা, কিসের কারে করিয়া শরণ মহারাজ? শোনো বিশ্বকর্মা, এই মুহূর্তে চলে যাও সেই সাঁওতালি পর্বতে। বলে মহারাজ, ওই সাঁওতালি পর্বতে বিবাহ করতে হবে আমাকে। শোনো বিশ্বকর্মা, সাঁওতালি পর্বতে গড়িবে লৌহ বাসর ঘর। বেশ মহারাজ, তোমার কথা মতো যাবে সেই সাঁওতালি পর্বতের বাসর ঘর নির্মাণ। শোনো বিশ্বকর্মা, এমন সুন্দর করে বাসর ঘর নির্মাণ করবে, ওই বাসর মধ্যে কোনো মহারাজ, সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে গেলে যে আমার 18 গাওয়ালে অধিবাস্তবাই সাঁওতালি পর্বত। যতগুলো লৌহ লাগবে আমি
পবন পুত্র হনুমানকে দিয়ে পাঠিয়ে দেব সেই সাঁওতালিতে। এমন সুন্দর করে বাসর ঘর নির্মাণ করবে, শুধু পিপিলিকা নয়, এমনকি বায়ু পর্যন্ত প্রবেশ হবে না। তোমার কথা মতো চলে গেলাম সেই সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে। সমস্ত দেব দেবীর নাম করিবে অঙ্কিত, শুধু থাকিবে না ওই চাঁদপুরি মনসারা। মহারাজ এক এক করে সত্যবতার নাম অঙ্কিত করো। সোনা বিশ্বকর্মা দুয়ারের মধ্যে আমার হর পার্বতী মূর্তি অঙ্কিত করিবে ওই 42 কর্মা। বেশ, তোমার কথা মতো আমি এই মুহূর্তে চললাম 42 কর্মকে নিয়ে সেই সাঁওতালি পর্বত। তড়া করে যাবে, তড়া করে চলে আসবে। বেশ মহারাজ, আমি তাহলে এখন আসি মহারাজ। এসব বিশ্বকর্মা ওরে চেক করে খারে, আরো শুনে রাখে চেক মরি করে। যে হস্তে দেব দেব সুলপানি, সে হস্তে নাহি দেব ওই চেক করে খারে। তাদের কণ্ঠে থাকিতে প্রাণ, তোকে কোনদিন করিব না দেবী জ্ঞান। সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করতে গেলে আমার একার দ্বারা সম্ভব নয়। আমার পুত্র 42 কর্মকে নিয়ে আমি সেই সাঁওতালি পর্বত। পুত্র যে আমার কোথায় আছে একটি বারের জন্য আমি জিজ্ঞাসা করে দেখি। 42 কর্মা, 42 কর্মা, ও 42 কর্মা। তুই আর ডাকতো তো? হ্যাঁ 42 কর্মা। কেন এই সময় ডাকতো কেন? কেন রাখছি জানো বাবা? মহারাজের বাড়ি কার্য পড়েছে। এই মুহূর্তে যে তোমার বাপ বেটা মিলে সেই সাঁওতালি পর্বতে সাঁওতালি পর্বতে গিয়ে বাসর ঘর নির্মাণ করতে 42 কর্মা। তুই কবে তো বলতো যে বাবা তোমার বিয়ে দেবো বিয়ে দেবো, আমি একবার বলছি তোমার 42 কর্মা। বেশ বাবা, এক এক করে সমস্ত ছেলের বিবাহ হয়ে যাচ্ছে। তোমার বিবাহ দিয়ে বলে তুমি আমার সঙ্গে যাবে না। মহারাজের বাড়ি কার্য সেরে তোমার বিবাহের ব্যবস্থা করবে। আগে বাবা তাহলে আর দেরি করবো নি, সব বুঝে নিচ্ছি, তাড়াতাড়ি চলো। তাই চলো 42 কর্মা। এইটা হলো সাঁওতালি পর্বত। এত বড় বড় উঁচু উঁচু এত উঁচু কেন দেখতে পাচ্ছ না বাবা? ওই পর্বতের উপরে বাসর ঘর নির্মাণ করতে হবে। ওইখানে আমি উঠতে পারবো না। 42 কর্মা। এটা কত বন্ধ ঘর হবে জানে বাবা? কত বাবা? এটা হবে 17 বন্ধ। এখন কি করতে হবে? এখন কি করতে হবে জানো বাবা? তোমার ব্যাগের মধ্যে যে ফিতেটা আছে ওই ফিতেটা বার কর। ফিরটা খেল থেকে ছুঁয়ে দিয়ে ফিরে এসেছো? একটা কাছে ওয়ার্নার হবে। হ্যাঁ বাবা। তবে হাত ভালো করে গুনে দেখো তো বাবা এটা কত হলো। এদিকে 10, এদিকে 10, এদিকে 7, ওদিকে 7, 70। ভালো করে যোগ করে দেখো বাবা, 7 আর 10 এ কত হচ্ছে দেখো। যোগ করতে হবে। আচ্ছা 11, 12, 15, 16, 17। বেশ বাবা, এটা 17 বন্ধ ঘর হবে। তাই কি বলছি জানো বাবা? কি বাবা? আমার তো বয়স হয়ে গেছে বাবা, ওই সাঁওতালি পর্বত আমার ওঠার মতন ক্ষমতা নেই। তাই কি বলছি জানো বাবা? আমি নিচ থেকে লহ করে দিয়ে তুমি নিশ্চয় বাসরটা নির্মাণ করো। এই যখন করতে হবে তা হোক না। তাহলে আমি নিচ থেকে লহ করে কাটো বাবা।
বাসরে গহরে বাসর ঘরে ওই বিশ্বকর্মা ঠাকুরি গো বাসরে গহরে বাসরে ঘরে বিশ্বকর্মা ঠাকুরি গো বাসরে গহরে বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুরি গো কি সুন্দর বাসরে গহরে বিশ্বকর্মা গহরে বাসর ঘরে সুন্দর করে বাসন নির্মাণ হয়ে গেছে সুন্দর হয়েছে তাই চলে বাবা তোমার বিবাহ কথা দিয়েছি আমি তোমাকে বাবা এই মধ্যে চলে যাবো আমাদের আপন চলো বাবা বিশ্বকর্মা 42 কর্মা গিয়েছে সেই সাঁওতালি পর্বতে, এখনো ফিরছে না কেন? তাহলে কি সমস্যা? কি বিশ্বকর্মা মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। জয় হোক বিশ্বকর্মা মহারাজ তোমার কথা মতন সাঁওতালি পর্বতে সুন্দর করে বাসন নির্মাণ করা হয়েছে। বিশ্বকর্মা বাসর ঘরের চাবি দিয়ে দাও। 42 কর্মা বাসর চাবিটা মহারাজের হস্তে তুলে দাও। শোনো বিশ্বকর্মা মহারাজ বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে হইবে আমার একমাত্র পুত্র লখাইয়ের বিবাহ। তারই জন্য থাকিল তোমাদেরকে আমন্ত্রণ। যত সময় এসো আমার রাজপ্রাসাদে। মহারাজ আর শুনে রেখো বিশ্বকর্মা, আসার সময় তোমরা কোন পথ দিয়ে আসিয়াছ? মহারাজ আমরা আসার সময় এই পশ্চিমী রাস্তা দিয়ে এসেছি। বিশ্বকর্মা ওই পথ দিয়ে যাবে না। কেন মহারাজ? ওখানে ওই বাঁকা বাউলা গাছতলায় থাকে এক পেদনি। যদি তোমাদেরকে দেখে তাহলে যে আক্রমণ করতে পারে। মহারাজ বেশ মহারাজ তোমার কথা মতো আমরা ওই রাস্তা দিয়ে যাব না, আমরা যাবো পেদনি রাস্তা দিয়ে যাব না। মহারাজ কি বলেছে জানে বলো? আমরা যে পশ্চিম রাস্তা দিয়ে এসেছি না, ওখানে একটা বেটা পাওয়া গেছে, পেদনিই থাকে। ও পেদনি মেয়ে ছেলে না বেটা ছেলে গো? পেদনি হচ্ছে একটা মেয়ে ছেলে। তাহলে আমি ওই পেদনিকে বের করব। ওর থেকে ভালো সুন্দর দেখে আমি তোমাকে বিবাহের ব্যবস্থা করবো বাবা। সত্যি বলতো তো? হ্যাঁ বেলিশ করবা। তাহলে আর দেরি করুন, তাড়াতাড়ি চলো। তাই চলে বেলিশ করবা। তাড়াতাড়ি চলো। বিশ্বকর্মা 42 কর্মা এই পথ দিয়ে আসি।
আজ আমি এখানে দেখি ওরে আমার কি বললি চলো তাই চলো বাবা আমার কিছু ছাড়বে না বাবা ভয় যদি বলে আগে আমাকে জড়িয়ে ধরো ঠিক আছে তাই চলো এই মুহূর্তে আমার তোমরা আজ কোথায় গিয়েছিলে আমি তোমার চিনতে পারছি না বাবা তাই বলতে পারবো কি বা কারণে আমার প্রথমে যে দেখা দাও 42 করো মহা তাহলে চেয়ে দেখো আমি কে বলতে পারো জরুরি আবার প্রথম আজ কেন দেখা দাও জরুরি আবার শোনা বিশ্বকার তোমরা গিয়েছিলে কোথায় মাঘো আমরা গিয়েছিলাম মহারাজের কথা মতো সেই সাঁওতালি পর্বতের লৌহ বাসনঘর নির্মাণ করতে তাহলে আমায় নাক যাওয়া ছিদ্র করেছে ওই ঈশান কোণে এটা যে মহারাজের নিষেধ আছে কেমন করে নিষেধ করে আমি করিব ছিদ্র বলতে পারো গো জরুরি আবার বিশ্বকর্মা ফিরে যাও সেই সাঁওতালি পর্বতের লৌহ বাসন ঘরে গিয়ে ঈশান কোণে করিবে ছিদ্র হেন্তাল দিয়ে করিবে বাধ্য আমার নাক যাওয়ার কালে আমার নাগের নিঃশ্বাসে হেন্তাল যাবে উড়িয়া তারপর আমার নাক সুতোর সঞ্চয় করে প্রবেশ করবে এই বাসনের মধ্যে তারপর রং সাহেবে লক্ষ্মীন্দারি ওই লক্ষ্মীন্দার যাবে প্রাণে মারা তারপর 6 মাস 6 দিন ভাসতে ভাসতে ওই যাবে গঙ্গার জলে কেমন করে যাবো সেই সাঁওতালি পর্বত মহারাজের কাছে দিয়ে এসেছি বাসনের চাবি বুঝতে পারবো জরুরি আবার কেমন করে যাবো সেই সাঁওতালি পর্বত তোমরা এই মুহূর্তে মহারাজের কাছে গিয়ে বলবে আমরা ওই বাসনের মধ্যেই ভালো ভালো নীল বাটালি ফেলে রেখে রেখেছি বেশ প্রাণ ভরে আশীর্বাদ করো জরুরি আবার তোমার কার্য সেরে ফিরে আসতে পারি জানো তোমার এই বিশ্বকর্মা আজ আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের মনোবাসনা পূর্ণ সনগাকে ডেকে আমি পাঠিয়ে দেবো সেই সাঁওতালি পর্বতে আজ আমার খুবই আনন্দ লাগছে প্রভু মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজের জয় হোক দেখি বিশ্বকর্মা মহারাজ কিসের কারণে এসেছি জানি মহারাজ আমরা ভালো ভালো লীলাটালি ফেলে গিয়েছি মহা নিতে এসেছি আমরা ভালো 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 মহারাজ বিশ্বাস করতে পারছিলাম মাঝে মনে হলো ফেলে গিয়েছি মহারাজ নিতে এসেছি মাঝে মনে হলো ফেলে গিয়েছি মহারাজ নিতে এসেছি আমরা ভালো ভালো লীলাটালি ভালো ভালো লীলাটালি গিয়েছি মহারাজ নিতে এসেছি মহারাজ এই জগতে সবাই তোমাকে বিশ্বাস করে তাই তোমার নাম বিশ্বকর্মা ঠাকুর মহারাজ একটা কথা বলি মহারাজ এমন
কোনো বিশ্বাসঘাত করো না যে আমার একমাত্র পুত্র লখাইয়ের গলা যেন অমঙ্গল যেন না হয়। মহারাজ যেমন তোমার পুত্র শুধু আজই শুধু তোমার বিশ্বাস করে আজ আমি দিলাম বাসরের চাবি। ধরা করে যাবে, ধরা করে চলে আসবে। মহারাজ কার্য সেরেছে তোমার বাসরের চাবি তোমার হাতে তুলে দিও মহারাজ। এসো বিশ্বকর্মা, আসি মহারাজ, এসো বিশ্বকর্মা, আসি মহারাজ। হে প্রভু শঙ্কর, এই অধম সন্তানে তুমি ছাড়া বলতে আর আমার কেহ নেই। আজ আমি বাসরের চাবি বিশ্বকর্মার হস্তে দিয়েছি। প্রভু শঙ্কর, এই অধম সন্তানের তুমি প্রণাম গ্রহণ করো প্রভু। আমরা দেখতে তো সাঁওতালি পর্বতে চলে এসেছি বাবা, কিন্তু আমরা এসেছি মায়ের অংশে সাঁওতালি পর্বতে নিশান করিব ছুটে। তাই বলছি বাবা, তুমি দরজার মুখে বসে থাকবে, কেউ যদি আসে একটি বাড়ি তুই তা বলে আমাকে স্মরণ বাবা। এরা শ্রেণী হাত নাও, তুমি কার্য শুরু করে দাও বাবা। ব্যালিস্টার বাবা, তাহলে আমি নিশান করে করছি ছিদ্র, আর তুমি দরজার মুখে বসে থাকবে। নিশানে করে করিলাম আমাদের ছিদ্র, শুধু পরিবার ছিদ্র হয়ে বাবা সে কি হলো? ও একটা কুকুর ঘেউ ঘেউ করতে তোমাকে আমি বলেছি কোনো মানুষ যদি আসে আমাকে একটিবার পিতা বলে দেবে। আচ্ছা ঠিক আছে, না শুরু করো। নিশানে করে করিলাম আমাদের ছিদ্র, শুধু পরিমাণ ছিদ্র হয়ে যা। এই বলে গুলি দিয়ে আমি ঢেকে দিলাম, তাদের নিঃশ্বাসে তবে সবে সাঁওতালি পর্ব। এই মুহূর্তে চলো তোমার বিবাহের ব্যবস্থা করবো, তাই চলো চলো বাবা। প্রভু শঙ্কর, ওই সাঁওতালি পর্বতে বলুন মহারাজ, আমাকে ডেকেছেন মহারাজ? শোনো শোনো গা, এই মুহূর্তে দাসের সঙ্গে করে নিয়ে চলে যাও সেই সাঁওতালি পর্বতে। বেশ মহারাজ। শোনো শোনো গা, ধরা করে যাবে, ধরা করে চলে আসবে। বেশ মহারাজ, তরাই যাবো আর তরাই ফিরে আসবো। ওরে দাসী, চল দাসী, আজ বিশ্বকর্মা কি সুন্দর বাসর ঘর নির্মাণ করেছে, আমরা দেখতে যাই। চল দাসী, চলো মা। বাসর দেখতে যায় সহনকা দাসের সঙ্গে,
ওরে দাসী মাগো আজকে দেখতে পাচ্ছিস কি দেখি এই পঞ্চগুড়ি লোহর গোড়ায় এই বাসরের মধ্যে পেয়েছি ওগো মা ওই পঞ্চপুরি লহর করেই তুমি বাসরের মাঝে পেয়েছো তোমার অঞ্চলে বেঁধে নাও মা রাজা মশাই দেবে বেশ চলো দাসী আজ আমরা বাসরে থেকে আপনি মিলে ফিরে যাই দাসী সনকা কখন গিয়েছে সেই সাঁওতালি পর্বতে? এখনো আসছে না কেন? তাহলে কি আমি এই সনকা ওগো মহারাজ বাসর ঘর কেমন নির্মাণ করেছে? ওগো মহারাজ আজ আমি খুবই খুশি আর বিশ্বকর্মা খুব সুন্দর বাসর ঘর নির্মাণ করেছে মহারাজ সনকা বাসর ঘর অতি উত্তম হয়েছে। খুবই উত্তম হয়েছে সনকা বিলম্ব না করে এই মুহূর্তে তাহলে ঘটক দ্বিজবরকে পাঠিয়ে দাও কন্যার সন্ধানে। দাঁড়া মহারাজ আজ আমার হাতে কি দেখতে পাচ্ছ এই পঞ্চকুড়ি লোহর গোড়ায় সে নেবে সে রন্ধন করতে পারবে তবে আমার পুত্রের লক্ষ্মীর আমি বিবাহ দেবো না আমি দেবো না মহারাজ। কি বললে সনকা? ওই বাসর ঘরের মধ্যে পাইয়েছ পঞ্চকুড়ি লোহর গোড়া? হ্যাঁ মহারাজ ওই কড়াই অনিবেশের ন্যায় রন্ধন করবে যে কন্যা সেই কন্যা হবে স্বাদের চম্পকনগরে পুত্র। হ্যাঁ মহারাজ এই যে অসম্ভব কথা সনকা, কোন কন্যা কি পারবে এই পঞ্চকুড়ি লোহর করাই অনিবেশের ন্যায় রন্ধন করতে? সে যদি সতী মায়ের কন্যা সেটি হয়ে থাকে এই পঞ্চকুড়ি লোহর গোড়ায় রন্ধন করতে পারবেই মহারাজ। কি বললে সনকা? হ্যাঁ মহারাজ সে যদি সতী মায়ের সৎ কন্যা হয়ে থাকে? হ্যাঁ মহারাজ সনকা এ কথা আমার জানা ছিল না। ওই পঞ্চকুড়ি লোহর করাই তুমি আমার হস্তে দিয়ে দাও। বেশ মহারাজ তুমি এখন এসো সনকা, আসি মহারাজ এসো সনকা। আমি এই মুহূর্তে ঘটক দ্বিজবরের কাছে পাঠিয়ে দেবো। ঘটক দ্বিজবর, ঘটক দ্বিজবর, প্রভু শঙ্কর কৃপা করো এই ধনসম্পদে। তুমি ছাড়া যে আমার এই স্বাধীন চম্পক নগরী আর কি। মহারাজের জয়, মহারাজের জয়। শুভ সংবাদ ঘটক দ্বিজবর। শুভ সংবাদ মহারাজ। আমার এই স্বাদের চম্পক নগরে একমাত্র পুত্র লখায় হইবে তার বিবাহ। তারই জন্য চাই একটা সুপাত্রে। এমন সুন্দর সুপাত্রী দেখিবে যেমন হাড়ি তেমন তার সরা। আমারই সমযোগ্য, আমারই সমতুল্য, রূপে গুণে সুন্দরী। কথাটা যেন মনে থাকে। ঘটক দ্বিজবর মহারাজ, আর এই নিয়েও পঞ্চকুড়ি লোহর গলায়। মহারাজ এই পঞ্চকুড়ি লোহর ঘরে কিবা হবে মহারাজ? শোনো ঘটক দ্বিজবর, এই পঞ্চকুড়ি লোহর গলায় যে কন্যা অনিবেশের ন্যায় রন্ধন করবে সেই কন্যা হবে আমার স্বাদের চম্পক নগরে পুত্রবধূ মাতা। অসম্ভব কথা মহারাজ। সম্ভব আর অসম্ভব নয় ঘটক মহাশয়। কি বলছো মহারাজ? সে যদি সতী মায়ের সৎ কন্যা হয়ে থাকে তাহলে যে নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে মহারাজ। এই সংবাদ পাঠিয়ে দিও 7 দিনের মধ্যে রাজপ্রাসাদে। তাহলে তোমার কথার মধ্যে আমি চললাম কন্যার সন্ধানে। আসি মা, দাদা যদি কোনো পাত্রী থাকে আমার কাছে কিন্তু বলো মা। শুভ ক্ষমতা মহারাজের রাজভবনে পৌঁছে। ঘটক চলে, ঘটক চলে কন্যার সন্ধানে গো। ঘটক চলে,
একটা অন্তর পাত্রী মিলে দিস মা, যদি একটা পাত্রী মিলে দিস মা, আমি জোড়া পাঠা দেবো মা, আমি জোড়া পাঠা দেবো। চিন্তা 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 দিবান শিশুর একটাই চিন্তা, দেখতে দেখতে মা বেহুলা আমার অনেক বড় হয়ে গেছে, কিন্তু পাচ্ছে না কোনো কুসুম পাত্রের সন্তান। তাহলে কি মা বেহুলার বিবাহ হবে না? মহারাজের মহারাজের বলে ঘটে দিছে মহারাজ, লোকের মুখে শুনেছি তোমার নাকি একটা অবিবাহিত কন্যা আছে মহারাজ। ঠিকই শুনেছি মহারাজ, ঠিকই শুনেছি। তাহলে ওই পাত্র কি বিবাহ হবেন মহারাজ? মহারাজ কোথা থেকে আসিয়াছো? তার কি বা তার পুত্রের পরিচয় শুনুন মহারাজ, চম্পকনগরে ঘর, চম্পকনগরে ঘর, নামে রাজা চন্দ্রধর, নামে রাজা তারই পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। চম্পকনগরে ঘর, রাজা চন্দ্রধর, সে তো আমার বাল্যবেলার বন্ধু। বেশ ঘটে দিকে তুমি উত্তম সংবাদ নিয়ে এসেছো আমার কাছে। অন্যর মনে চলে যাও, তোমার জল পাত্রের ব্যবস্থা করা হয়েছে। তোমার রানীমার সঙ্গে একটি কথা আমি জিজ্ঞাসা করে দেব। এসো ঘটে তাই ঘটক দুজমার এসেছে চম্পকনগর হইতে মা বেহুলার বিবাহ সংবাদ। তাহলে এই মাত্র আবার অমরাকে জিজ্ঞাসা করতে হবে ওই ঘরে বিবাহ দেবে কিনা। তাই তাই অমরা অমরা মহারাজ অমরা বলুন মহারাজ, আমাকে কিসের কারণে ডেকেছেন মহারাজ? দেখি জানি অমরা কিসের কারণে? চম্পকনগরে ঘর, চম্পকনগরে ঘর, নামে হচ্ছে রাজা চাঁদ সওদাগর, নামে রাজার চাঁদ সওদাগর। তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। সেই ঘরে আমি বেহুলার বিবাহ ঠিক করেছি আমরা। আমরা অন করে কাচ্ছ গেল আমরা। ওগো মহারাজ, আমি এই ঘরে আমার মা বেহুলাকে আমি কেন জানো মহারাজ? আমরা আর দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। ঘরে অমলা সুন্দরী গো, ঘরে অমলা সুন্দরী গো। সেই ঘরে ছেলে বধূ আছে করে রানী মেয়ে, তাই বলেছো তুমি ওই ঘরে তোমার মা বেহুলার বিবাহ দেবে না। কিন্তু আমরা আমি যে ঘটক বিজয়কে কথা দিয়েছি। বেশ মহারাজ, আপনি রাজ্যের রাজা, আপনি তখন মনে ঠিক করেছেন মা বেহুলাকে বিবাহ দেবো, কিন্তু আমি দেবো মহারাজ। বলে আমরা আমার কন্যা রাজনে সে স্বর্ণ দিতে পারবে, আমি আমার মা বেহুলাকে আমি বিবাহ দেবো, আমি দেবো না মহারাজ। সম্ভব কথা কেমন করে বলতে পারে? ওই কন্যা আরজনে স্বর্ণ কেউ দিতে পারে? কেউ দিতে পারবে না এই কন্যা আরজনে স্বর্ণ। তারপরে আমার মা বেহুলার বিবাহ না, কেমন করে বলতে পারে বলে? ওগো মহারাজ, আমার কন্যা রাজনের স্বর্ণ হলো না, আর আমি ওই ঘরে আমার মা বেহুলাকে বিবাহ দেবো। তবে এই মুহূর্তে যাওয়ার তবুর মাঝে আমি ঘটক জীবনকে জিজ্ঞাসা করে দেখি। বেশ মহারাজ, আমি এখন আসি। এসো রানীমা, আমি একটু সত্য করে গেলেও যে কন্যা আরো যেন স্বর্ণ দিতে হবে না, কিন্তু মা বেহুলার বিবাহ হবে না। আমি ঘটক জীবন ক্ষেত্রে বারে কিন্তু আশা করে দেখি। ঘটক জীবন আপনি ডেকেছেন মহারাজ? হ্যাঁ ঘটক জীবন বলুন মহারাজ, শুভ খবর তো মহারাজ? হ্যাঁ শুভ খবর। শুরু করে দিতে মহারাজ, রানীমার শর্ত আছে। সত্যই আছে? শর্ত আছে। কিবা শর্ত মহারাজ? শোনো ঘটক জীবন, কন্যা আরো যদি স্বর্ণ দিতে পারো। হ্যাঁ ঘটক জীবন, কোন রাজ্যে কোন রাজা পাত্রের জন্য স্বর্ণ দিতে পারে মহারাজ? কন্যা আরো যদি স্বর্ণ দিতে পারো তাহলে মা বেহুলার বিবাহ ওই ঘরে, না হলে বিবাহ হবে না। বেশ মহারাজ, যদি আমি স্বর্ণ দিতে পারি আবার কিন্তু আসবো মহারাজ। আবার আসবো। যদি আমি স্বর্ণ দিতে পারি আবার আসবো মহারাজ। এসো আবার আসবো, এসো।
তাই তো ঘটক দিজবা চলে গেল সেই কন্যার স্বর্ণ আনতে। না না, কন্যা রজনী যদি স্বর্ণ না পায় তাহলে মা বেহুলার বিবাহ হবে না। অসম্ভব, একটিবারের জন্য রানীমার সঙ্গে পরামর্শ করতে হবে। আমি এই মুহূর্তে চলে যাও। ঘটক দ্বিজবর যে চলে যাচ্ছে, আমার তবে কি ওই চম্পকনগরে বিয়ে হবে না? না না, এ হতে পারে না। আমি এই মুহূর্তে ওই ঘটক দ্বিজবরের আমি আটকাবো, ধুলো খেলা করবো, আর আমি আমার দুজনের এই ধুলো খেলা করে ওই ঘটক দ্বিজবরে দিয়ে দেবো। আমি এই সাপ নিয়ে এখন এই ধুলো খেলা করবো। আরে নাচো নাচো সাপ সাপ তাথই তাথই করে গো, নাচো নাচো সাপ সাপ তাথই করে গো, নাচো নাচো সাপ সাপ। ঘটক দ্বিজবা কোন দিকে গেল? তবে কি এই দিক দিয়ে আসবে না? না না, আসবে আসবে আসবে। আমি তুমি কোথায় যাচ্ছ গো? আর মা বলিস কেন, আমি এক চিন্তায় ঘুরতেছি। তুমি কিসের চিন্তা করছো? আমি সব জানি। সব জানো? আমি কি চিন্তা করতে তুমি সব জানো? আমার কথা কও। ও দাদু, আমি বলবো তোমার কিসের চিন্তা হচ্ছে? বলো তুমি কি কথা। ও দাদু, তুমি গিয়েছিলে একটা কন্যার সন্ধানে রাজার বাড়ি। ওই রাজাজি বড় লোভী গো, ওই কন্যার জন্য ওর দুজনের স্বর্ণ চেয়েছে। ওই স্বর্ণ আমাদের মহারাজ জীবনেই দিতে পারবে না। আমি ঘরে ফিরে যাচ্ছি মা, চিন্তা। দাদু, তোমার ঘরে ফিরে যেতে হবে না গো। যেতে হবে না? না। ও দাদু, ওই স্বর্ণ না আমি দিয়ে দেবো গো। হ্যাঁ, কত স্বর্ণ তুমি কোথায় পাবে? আমি দিয়ে দেবো গো। সত্যি বলছো? সত্যি বলছি। সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। আচ্ছা দেখি মা, কোথায় তোমার ওই স্বর্ণ? ও দাদু, তুমি আমার সামনে আসো, আমি তোমার দেখো ওই স্বর্ণ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। ও দাদু, ঠিক করে ধরো কিন্তু, তুমি যেন পড়ে যেও না। তুমি ধরো, হাত করে ধরো। তুমি ওই স্বর্ণ একটু কমিয়ে দাও মা, তুমি আবার বড়ি বন্যা করো। ওই বেহুলার মাপার সময় মা।
কমেছে দাদু? আমি আসি রে মা, আমি আসি, দাদু আমি আশীর্বাদ করছি মা, আসি। আজি দিবস রজনী উঠিত হইল, আজি জাহ্নবীর ঘাটে আর স্নান করিতে আসিছে বেউলা, স্নান করিতে আসিছে বেউলা, পদ্ম সরোবরে মুক্তা সরোবরে দিবস রজনী তোমার জাহ্নবীর ঘাটে স্নান করিতে আসিছে বেহুলা, স্নান করিতে আসিছে বেহুলা, মুক্তা সরোবরে পদ্ম সরোবরে। সমাপ্তা ছল ব্রাহ্মণী রূপ ধরে, ব্রাহ্মণী রূপ ধরে মনসা, ব্রাহ্মণী রূপ ধরে মনসা, তার দূরে বসে গাই ঘাট বসে রয়ে দিবস রজনী অতীত ভালো জাহ্নবীর ঘাটে স্নান করিতে আসিছে বেহুলা, স্নান করিতে আসিছে বেহুলা, পদ্ম সরোবরে বেহুলা, মুক্তা সরোবরে। বেহুলা জানতে পেরে ঘাটে আসে, মনস্কামনা ছল করে ধার দূরে বসে থাকে ওই নাম জলের ঘাটে দিবস রজনী উচিত ভানু জাহ্নবীর ঘাটে স্নান করিতে আসিছে বেহুলা, স্নান করিতে আসিছে বেহুলা, পদ্ম সরোবরে পদ্ম সরোবরে। তাই তো দাদা, আজ ওই বেহুলায় এই সরোবরে স্নান করতে আসছি। আজ আমি বুড়ি মা রূপ ধরে এখানে বসে দেখি ও আমার কিবা জিজ্ঞাসা করে। না না, এই তো দেখতে দেখতে এই নীল যমুনার ঘাটে চলে আসলাম, তাই আর বিলম্ব করব না। ওরে ওরে যমুনার জল কেন করিস ছল, বলে দিন যমুনা আমার প্রিয় সাথী, আমি কোথায় গেলে তারই পাবো, বলে দিন যমুনা। ভাসিয়ে দিলাম আমি যত হাসি কান্না, আমার যত হাসি কান্না।